আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় ৩ অর্থের সময় মূল্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আলোচনার সুবিধার্থে আমরা এই অধ্যায়টিকে কয়েকটি অংশে ভাগ করে আমরা ভিডিওটা রেডি করেছি তোমাদের জন্য। আজকে আমরা এই অধ্যায়টির প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকটি শুরু করার আগে তোমাদের বলে নিই, এই অধ্যায়টি মূলত আমাদের এই অধ্যায় থেকে আমাদের আসবে হচ্ছে গণিত অংশের উত্তর আমাদেরকে দিতে হবে। যদিও এই অধ্যায়টা থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে গণিত অংশ থেকে আসবে, এরপরও কিছু থিওরি পার্ট রয়েছে আমাদের এই অধ্যায়টিতে, যে থিওরিগুলো আমাদের খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। কারণ এই থিওরি অংশটুকু থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে, অনুধাবনমূলক প্রশ্ন আসবে, সেই সাথে বহু নির্বাচনী প্রশ্ন যেটা এমসিকিউ সেটাও এসে থাকবে। আজকে আমরা যে পার্টটুকু দেখব, মূলত আজকে আমাদের প্রথম অংশটুকু ওই থিওরি অংশটুকু নিয়েই সাজানো হয়েছে। তাহলে চলো আমরা এই অধ্যায়ে থিওরি অংশটুকু আজকে আমরা আগে দেখে নিই। আমাদের আজকের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। এই যে অর্থের সময় মূল্য বলছি, প্রথমে আমরা একটি উদাহরণ দিয়ে আমরা দেখে নিই এই অর্থের সময় মূল্য জিনিসটা কি। মনে করো আজকে তোমার কাছে ৫,০০০ টাকা রয়েছে, ঠিক আছে? তো এই আজকের ৫,০০০ টাকার মূল্য তোমার কাছে যেটা হবে সেটা নিশ্চয়ই আজ থেকে ৫ বছর পরে সেই ৫,০০০ টাকায় একই মূল্য তোমার কাছে বহন করবে না। তোমার কাছে নিশ্চয়ই আজকে ৫,০০০ টাকাটা গ্রহণ করা বেশি মূল্যবান হবে, ঠিক আছে? বেশি প্রেফার করবা তুমি আজকে এই টাকাটা গ্রহণ করা। এই যে আজকে গ্রহণ করা যে আমাদের কাছে মোস্ট প্রেফারেবল, আমরা যে ৫ বছর পর আমরা মনে করছি না যে এই অর্থের মূল্যটা সমান থাকবে, এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। আমাদের ফিনান্সের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। সময় যত চেঞ্জ হবে আমাদের ভবিষ্যতে আমরা যে অর্থটা পাবো এই অর্থটার পরিবর্তন ঘটবে, ঠিক আছে? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তনটা হচ্ছে এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। তাহলে অর্থের সময় মূল্যের যদি সংজ্ঞা চায়, তাহলে আমরা কি লিখব? যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তনটা থাকবে, সে পরিবর্তনটা হয়, সেটাকেই বলা হয় অর্থের সময় মূল্য। যেমন মনে করো তোমার কাছে ১,০০০ টাকা রয়েছে, ঠিক আছে? অথবা মিস্টার এক্স এর কাছে ১,০০০ টাকা রয়েছে, ঠিক আছে? এই টাকাটা সে এখন তার কাছে রাখতে পারে। যদি এই টাকাটা যদি তার কাছে এখন থাকে, হ্যাঁ, মনে করো যে উদাহরণটা আমরা এভাবে দিতে পারি, মিস্টার এক্সকে ১,০০০ টাকা দিতে চাইল। এটা সে এখনও দিতে পারে বা ১ বছর পরও দিতে পারে। এখন মিস্টার এক্স যদি এখন ১,০০০ টাকা নেয়, তাহলে তুমি একটু চিন্তা করো তো, এই ১,০০০ টাকাটা মিস্টার এক্স কিন্তু ব্যাংকে রাখতে পারে। ব্যাংকে রাখলে ব্যাংক কিন্তু তাকে একটা নির্দিষ্ট হারে সুদ দেবে, তাই না? মনে করো ব্যাংক তাকে ১০% হারে সুদ দেবে। যদি ব্যাংক তাকে ১০% হারে সুদ দেয়, তাহলে ১,০০০ টাকার ১০% কত আসে? ১০০ টাকা। এই ১ বছর পর যে ওই ১,০০০ টাকা ১১০ টাকার সমান মূল্য বহন করছে, ১,১০০ টাকার ১১০০ টাকার সমান মূল্য বহন করছে। সুদ এবং আসল মিলে ১ বছর পর ব্যাংক তাকে দেবে ১,১০০ মানে ১১০০ টাকা। তাহলে আজকের ১,০০০ টাকা ১ বছর পরের ১১০০ টাকার সমান মূল্য বহন করছে। তাহলে দেখো, তাহলে এই যে মিস্টার এক্স এর জন্য এই ১,০০০ টাকাটা এখন গ্রহণ করাই কিন্তু তার জন্য, মানে সে এখনই গ্রহণ করতে চাবে এই অর্থের সময় মূল্যের ধারণা অনুযায়ী। এই যে বলা হচ্ছে আজকের ১,০০০ টাকা ১ বছর পরে ১১০০ টাকার সমান মূল্য বহন করছে, এই যে মূল্যের যে পরিবর্তনটা, এটাই হচ্ছে কিন্তু অর্থের সময় মূল্য। তাহলে দেখো আমরা অর্থের সময় মূল্যের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো কেন আমাদের অর্থের সময় মূল্যটা,
বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থ থেকে বেশি মূল্যবান। আমরা যে দুইটা এক্সাম্পল আমরা এখন দেখলাম, এই এক্সাম্পলের মাধ্যমেই আমরা তো বুঝতে পারলাম যে বর্তমানে আমরা যে অর্থটা পাবো এটা আমাদের ভবিষ্যতে প্রাপ্ত অর্থ থেকে বেশি মূল্যবান হবে। বর্তমানে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা যায়। আমরা যে এক্সাম্পলটা দিলাম, মিস্টার এক্স টাকাটা ব্যাংকে নিয়ে জমা রাখতে পারে, জমা রাখলে ব্যাংক তাকে 10% হারে সুদ দেবে। সেটাই বলছে, আমার কাছে বর্তমানে যে টাকাটা থাকবে আমি সেই টাকাটা নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করতে পারবো। বর্তমানে প্রাপ্ত অর্থ এবং ভবিষ্যতে প্রাপ্ত অর্থের পার্থক্যের মূল কারণ হচ্ছে সুদের হার। এই যে আমি বর্তমানে যে অর্থটা পাবো এবং ভবিষ্যতে যে এটা অর্থটা পাবো, এটি অর্থের সময় মূল্য যে পরিবর্তন হচ্ছে, অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে যে একটা পার্থক্য হচ্ছে, কেন? এটার মূল কারণ হচ্ছে কি? সুদের হার। ঠিক আছে, প্রশ্ন এরকম আসে, অর্থের সময় মূল্যের মূল কারণ কোনটি? অ্যান্সারটা হবে সুদের হার। অথবা অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য নির্ণয় করে উপাদান কোনটি? উত্তরটা কি হবে? উত্তরটা হবে সুদের হার। তাহলে চলো এখন আমরা পরবর্তী বিষয়বস্তুতে চলে যাই। আমাদের পরবর্তী বিষয়বস্তু কি? অর্থের সময় অগ্রাধিকারের কারণ। এই সময় অগ্রাধিকারের কারণ বিষয়টা কেমন? মনে করো কোনো একজন ব্যক্তি মিস্টার এক্স, তাকে বলা হলো যে তাকে এখন 5,000 টাকা দেওয়া হবে এবং আরেকটা অল্টারনেট দেওয়া হলো তাকে 1 বছর পর 5,000 টাকা দেওয়া হবে। এই যে মিস্টার এক্সের কাছে কিন্তু এখন 5,000 টাকা গ্রহণ করাটা সে বেশি প্রেফার করবে, বেশি সে অগ্রাধিকার দিচ্ছে তার এই দুইটা বিকল্পের মধ্যে। কেন? মানুষ কিন্তু বর্তমানে অর্থটাকে পাওয়াটাকে বেশি অগ্রাধিকার দেয়। এটার কিছু কারণ আছে, আমরা এখন সেই কারণগুলো দেখব। প্রথম কারণটা কি আছে দেখো তো। প্রথম কারণ হচ্ছে কি? অনিশ্চয়তা। অনিশ্চয়তা মানে যে কোনো ব্যক্তি, অনিশ্চয়তা বিষয়টা কি আমরা তো বুঝতেই পারি, যে কোনো ব্যক্তি বর্তমানে অর্থপ্রাপ্তিকে সে অগ্রাধিকার দেবে। কেন সে অগ্রাধিকার দেবে? কারণ ভবিষ্যতে যে সে এই অর্থটা পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, ভবিষ্যৎটা হচ্ছে সর্বদা পরিবর্তনশীল। হ্যাঁ, ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারে না। এর জন্য কি হচ্ছে, মানুষের কাছে মানে অগ্রাধিকার হচ্ছে অর্থের সময়ের যে বর্তমানে যে সে অর্থটা পায় সেটার অগ্রাধিকার মানুষের কাছে বেশি থাকে। 2 নম্বর পয়েন্টটা দেখো, ভোগ অগ্রাধিকার। ভোগ অগ্রাধিকার বিষয়টা কেমন? বেশিরভাগ মানুষ ভবিষ্যতে কোনো দ্রব্য বা সেবা ভোগ থেকে বর্তমানে সে ওই দ্রব্য বা সেবাটাকে ভোগ করা বা ক্রয় করাটাকে, এটাকেই বেশি অগ্রাধিকার দেয় বা প্রাধান্য দেয়। হ্যাঁ, কারণ কি দেখো, ভবিষ্যতে ওই দ্রব্য বা সেবার বর্তমান ভোগ অনেক জরুরি হয়ে থাকে। কারণ কি, ভবিষ্যতে মানুষ যে ওটা ভোগ করতে পারবে তার কোনো গ্যারান্টি থাকছে না, সে অসুস্থ হতে পারে। ঠিক আছে, আবার মুদ্রাস্ফীতি হতে পারে, পণ্যদ্রব্যের দামটা বেড়ে যেতে পারে, যে কারণে ওই পণ্যটা ভোগ করা সম্ভব হবে না। এর জন্য কিন্তু ভোগ অগ্রাধিকার মানুষের কাছে থাকে এবং এটার কারণেও কিন্তু অর্থের বর্তমান মূল্যটাকে মানুষ বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। আমাদের 3 নম্বর পয়েন্টটা কি আছে দেখো, অর্থের সময় মূল্যের বিনিয়োগের সুযোগ। বিনিয়োগ সুযোগ, এই বিনিয়োগ সুযোগ বিষয়টা কেমন দেখো, আমরা কিছুক্ষণ আগেই বললাম অধিকাংশ মানুষ চাচ্ছে কি আমাদের অর্থের বর্তমান মূল্যটাকে অগ্রাধিকার দিচ্ছে, বর্তমানে অর্থপ্রাপ্তিটাকে অগ্রাধিকার দিচ্ছে। কারণ কি দেখো, বর্তমানে মনে করো যে মিস্টার ক, তার কাছে বর্তমানে যদি 10,000 টাকা থাকে, বর্তমানে 10,000 টাকা পাওয়াকে সে 1 বছর পরে 10,000 টাকা পাওয়ার থেকে বেশি ভ্যালু সে দেবে। কেন? কারণ যখন তার হাতে বর্তমানে এই টাকাটা থাকবে সে কিন্তু এই টাকাটা কোথাও বিনিয়োগ করতে পারে, বিনিয়োগ করে সে একটা মুনাফা অর্জন করতে পারে। মনে করো সে 10,000 টাকাটা 10% সুদে সে বিনিয়োগ করলো, তাহলে সে এই 1 বছরে সে একটা সুদ পাচ্ছে। বা কোনো ব্যবসায় যদি সে বিনিয়োগ করে ওখান থেকে সে মুনাফা অর্জন করতে পারছে। এই যে বিনিয়োগের সুযোগ, এই বিনিয়োগের সুযোগটার কারণে কিন্তু মানুষ এই অর্থের সময়ের অগ্রাধিকারটা দিয়ে থাকে। আমাদের পরবর্তী পয়েন্ট কারণটা কি আছে? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি জিনিসটা কেমন? হ্যাঁ, কোনো দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতি। মুদ্রাস্ফীতি শব্দটা আমরা শুনে থাকি সব সময়, এটা মুদ্রাস্ফীতি কি অনেক সময় প্রশ্ন আসে। অ্যান্সারটা হবে কোনো দ্রব্য বা সেবার মূল্যের যখন ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্বগতি যেটা থাকছে ওটা হচ্ছে মুদ্রাস্ফীতি। দেখো, বর্তমানে দ্রব্যটি যে দামে ক্রয় করতে পারবো আমরা, ভবিষ্যতে কিন্তু ওই দ্রব্যটার দাম বেশি হতে পারে। হ্যাঁ, বেশি দাম দিয়ে ক্রয় করতে হতে পারে। এর ফলে কি হয়, মানুষের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতাটা কমে যায়। আর ক্রয় ক্ষমতা কমে যাওয়ার যে একটা ঝুঁকি আছে, এই ঝুঁকিটা এড়ানোর জন্য কিন্তু মানুষ অর্থের সময়ের
বিনিয়োগকে অগ্রাধিকারটা বেশি দেয়, অর্থ বর্তমান প্রাপ্তি যেটা এটার অগ্রাধিকারটা সে বেশি দিয়ে থাকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেখব অর্থের সময় মূল্যের গুরুত্ব। দেখো, আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক ওই ব্যবসায়ের বিভিন্ন রকমের আর্থিক সিদ্ধান্ত সে গ্রহণ করে, এবং একজন আর্থিক ব্যবস্থাপকের প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে, হ্যাঁ, প্রতিটি সিদ্ধান্তের সাথে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ জড়িত থাকে। তো এই নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ যখন জড়িত, তাহলে এই নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহে অর্থের সময় মূল্যটাও ততটাই গুরুত্ব বহন করছে আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তাই না? তাহলে দেখো, এক্ষেত্রে গুরুত্বের প্রথম পয়েন্টে আমাদের কি আছে? সুযোগ ব্যয়। এই যে সুযোগ ব্যয় বলছি, সুযোগ ব্যয় জিনিসটা কি? যখন একটি প্রকল্পে বিনিয়োগ করা হয়, করলে অন্য আরেকটি প্রকল্পের বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, তখন এটাকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। বিষয়টা কেমন দেখো, যদি তোমার কাছে বিনিয়োগ করার জন্য ক প্রকল্প এবং খ প্রকল্প দুইটা প্রকল্প থাকলো, এই তোমার কাছে আছে 10,000 টাকা, এই 10,000 টাকা তুমি ক প্রকল্পেও বিনিয়োগ করতে পারো, অথবা তোমাকে খ প্রকল্পে বিনিয়োগ করতে হবে। যে কোনো একটা প্রকল্পে তোমাকে বিনিয়োগ করতে হবে। তুমি যদি ক প্রকল্পে বিনিয়োগ করো, তাহলে খ প্রকল্পে বিনিয়োগের সুযোগটা তুমি হাতছাড়া করছো। এক্ষেত্রে যদি খ প্রকল্প থেকে 9% হারে সুদ তুমি পেতে, তাহলে এই ক প্রকল্পে বিনিয়োগের সুযোগ ব্যয়টা হবে, ওই যে খ প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করছো, ওখান থেকে তুমি প্রফিট পেতে 9%। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পারছো। আবার যদি সে খ প্রকল্পে বিনিয়োগ করত, তাহলে কিন্তু খ প্রকল্পে বিনিয়োগের সুযোগ ব্যয় হতো ক প্রকল্পে সে বিনিয়োগ করলে যেই প্রফিটটা সে পেত, মনে করো 10% হারে সে সুদ পেত, তাহলে খ প্রকল্পে বিনিয়োগের সুযোগ ব্যয় হবে ওই 10%। এই যে উদাহরণটা তোমাদেরকে আমি দিলাম, এই উদাহরণটা তোমাদের বইতে আরও একটা উদাহরণ আছে, এই উদাহরণের মাধ্যমেও কিন্তু আমরা বলতে পারি। মনে করো যে মিস্টার কর কাছে 10 লক্ষ টাকা রয়েছে। এই টাকাটা সে কি করতে পারে? এই 10 লক্ষ টাকাটা সে কি করতে পারে? দিয়ে সে জমি কিনতে পারে, ঠিক আছে? জমি ক্রয় করতে পারে। জমিটা যদি সে ক্রয় করে, তাহলে 10 বছর পর এই টাকাটা সে দ্বিগুণ হয়ে যাবে। সে যদি জমি ক্রয় করে 10 বছর পর সে পাবে এখান থেকে দ্বিগুণ। তার মানে কি, এই 10 লক্ষ টাকা তার কাছে তখন কি হবে? এই 10 লক্ষ টাকা তার কাছে তখন 20 লক্ষ টাকা হয়ে যাবে, তাই না? অথবা সে এই টাকাটা ব্যাংকে রাখতে পারে। মনে করো এবিসি ব্যাংক, সে এই টাকাটা ব্যাংকে জমা রাখলো। সে যদি এই টাকাটা ব্যাংকে জমা রাখে, তাহলে ব্যাংক তাকে মনে করো 9% হারে সুদ দেবে। এখন তাকে ডিসিশন নিতে হবে, এই মিস্টার ক 10 লাখ টাকার দিয়ে কি কিনবে? সে জমি কিনবে নাকি ব্যাংকে টাকা জমা রাখবে, তাই না? সে যদি জমি কেনে, তাহলে এই যে ব্যাংকে যে টাকা জমা রাখলে সে 9% হারে সুদ পেত, এইটা থেকে সে বঞ্চিত হবে। তাহলে জমি ক্রয়ের সুযোগ ব্যয় হবে 9%, ঠিক আছে? আবার যদি সে ব্যাংকে টাকা জমা রাখতো, তাহলে তাকে এই জমি ক্রয়ের সুযোগ হাতছাড়া হতো। তাহলে এই জমি ক্রয় করে সে যেই পার্সেন্টেজটা পেত, হ্যাঁ, যেই টাকাটা, যেই প্রফিটটা, যে সুদটা সে যে জমি ক্রয় করলে তার এই জমির মূল্যটা তো দ্বিগুণ হতো। কত পার্সেন্ট হারে দ্বিগুণ হচ্ছে? হ্যাঁ, সেই পার্সেন্টেজটুকু হবে এবিসি ব্যাংকে টাকা জমা রাখলে এর ক্ষেত্রে তার সুযোগ দেয়, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে, এক্ষেত্রে তোমাদের বইতে আর একটা ধারণা দেওয়া আছে, রুল 72। রুল 72 জিনিসটা কি? রুল 72টা সম্পর্কে এখানে রুল 72 এবং দিয়ে আমরা আরও কিছু অঙ্ক করব আমাদের পরবর্তী টপিকের সাথে। হ্যাঁ, এখানে আমি রুল 72 দিয়ে আলাদা অঙ্ক দেখাচ্ছি না, কারণ এখানে আমাদের কনসেপ্ট হচ্ছে সুযোগ ব্যয়টাকে বোঝা,
ঠিক আছে। রুল অর্থ জমা রাখলে দ্বিগুণ হলে কি হবে, হ্যাঁ, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে হলে কি হবে, এই বিষয়ের অঙ্কগুলো আমরা পরবর্তী টপিকের সাথে করব। তো এখানে আমি যেটা বলছিলাম, এই যে জমি ক্রয় করলে যদি দ্বিগুণ হয়, এটার জন্য একটা মোটামুটি ধারণা হচ্ছে রুল 72। যদি রুল 72 হয় তাহলে 10 বছরে, এখানে মেয়াদটা দেওয়া আছে, তাহলে রুল 72 অনুযায়ী এক্ষেত্রে সুদের হার কত হবে? রুল 72 অনুযায়ী সুদের হার হবে 7.2%। তো এখানে এভাবে ডিসিশন নিতে পারবে অর্থের সময় মূল্যের ধারণা অনুযায়ী। এটাও অর্থের সময় মূল্যের একটা টপিক, একটা সূত্র। ধারণা অনুযায়ী কিন্তু এক্ষেত্রে এই সুযোগ ব্যয়টা কত হবে এটা দেখে এই সুযোগ ব্যয়ের পার্সেন্টেজটা বের করা যাবে। এই ব্যক্তি মিস্টার ডিসিশন নিতে পারবে তাকে কোনটা, মানে জমি ক্রয় করা তার জন্য বেটার, না ব্যাংকে টাকা জমা রাখা তার জন্য বেটার। এখানে দেখতেই পাচ্ছ, এখানে আসলো 7.2, এখানে আসলো 9%, তাহলে তার নিশ্চয়ই ব্যাংকে টাকা জমা রাখাটাই তার জন্য বেটার। আর সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা এখানে কি, সে যদি জমি ক্রয় করতো তাহলে তার এক্ষেত্রে তার সুযোগ ব্যয় হতো 9%, আর যদি সে ব্যাংকে টাকা জমা রাখে তাহলে তার সুযোগ ব্যয় হবে 7.2%। আশা করি সুযোগ ব্যয়ের জিনিসটা, সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। পরবর্তী পয়েন্ট কি আছে? ঋণ গ্রহণ সিদ্ধান্ত। দেখো, আমরা জানি আমাদেরকে ব্যক্তিগত প্রয়োজনে অথবা কোনো ব্যবসায়ীকে তার ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে হয়, তাই না? এই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে কি করতে হয় বলো তো? ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে একটা নির্দিষ্ট হারে সুদ দিতে হয়, এবং এই ঋণের টাকাটা আমরা কিভাবে পরিশোধ করি? আমরা কিস্তিতে পরিশোধ করি, তাই না? এখন দেখো, ব্যাংক থেকে ঋণ নেওয়া গ্রহণের সময় ওই কিস্তি পরিশোধ ক্ষমতাটা আমাদেরকে কি করতে হবে? বিবেচনা করতে হবে। হ্যাঁ, এই কিস্তি পরিশোধ, একটা কিস্তিতে কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে, এটা ডিপেন্ড করবে কিসের উপর? কত মেয়াদের জন্য আমরা ঋণ নিচ্ছি, কত পার্সেন্ট সুদের হারে ঋণ দিচ্ছি, সুদের হারটা বার্ষিক, অর্ধবার্ষিক না মাসিক চক্রবৃদ্ধিতে, এগুলোর উপর ডিপেন্ড করে কিস্তির পরিমাণটা ভিন্ন হয়, তাই না? এখন এই কিস্তির পরিমাণটা আমরা যদি ব্যাংক থেকে ঋণ নিই তাহলে এই কিস্তির পরিমাণটা কেমন হবে, হ্যাঁ, কত টাকা আমাদেরকে কিস্তি দিতে হবে, এটা নির্ধারণ করার জন্য কিন্তু অর্থের সময় মূল্যকে প্রয়োগ করতে হয়। হ্যাঁ, অর্থের সময় মূল্য ধারণা অনুযায়ী অর্থের সময় মূল্যের যে সূত্রগুলো আছে, হ্যাঁ, ধারণা প্রয়োগ করতে হয়, ওগুলোকে আমরা অ্যাপ্লাই করে আমরা এই কিস্তির পরিমাণটা নির্ণয় করতে পারি। যখন আমরা জানতে পারবো যে কিস্তিটা কি পরিমাণ পরিশোধ করতে হবে, তখন কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ সিদ্ধান্তটা ইজি নেওয়া যাবে। আমাদের পরবর্তী গুরুত্বটা কি? অর্থের সময় মূল্যের বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করা। ঠিক আছে, এই বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করা বিষয়টা কেমন দেখো। বিনিয়োগ প্রকল্প বলতে বোঝানো হচ্ছে কি, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদের জন্য সে তার অর্থটা বিনিয়োগ করবে। এখন এই বিনিয়োগটা করতে গেলে তাকে ওইটা প্রকল্পটা মূল্যায়ন করতে হবে। কিভাবে সে করবে? কারণ অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য তো এক নয়, আমরা বারবারই বলছি। মনে করো কোনো একটা কোম্পানি কোনো একটা প্রকল্পে, নতুন কোনো একটা প্রকল্পে 10 লক্ষ টাকা সে বিনিয়োগ করতে চায়। এখন তাকে এটা ইভ্যালুয়েশন করতে হবে, মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে দেখো, সে আগামী 10 বছর পর্যন্ত ওই বিনিয়োগে হতে তার একটা নগদ প্রবাহ আসবে, তাই না? এখন এই 10 বছর পর্যন্ত যে টাকাটা সে পাবে, সে কি করবে? ওই টাকাটার বর্তমান মূল্য নির্ণয় করবে, বা 10 বছর পরে যে টাকাটা পাবে, 10 বছর পর্যন্ত সে যে নগদ প্রবাহগুলো প্রত্যেক বছর পাবে, সেই নগদ প্রবাহের বর্তমান মূল্য সে নির্ণয় করবে। নির্ণয় করে ওই টোটাল যে বর্তমান মূল্যটা সে পেল, ওই বর্তমান মূল্যের সাথে সে প্রাথমিকভাবে যে টাকাটা সে বিনিয়োগ করছে, ওই বিনিয়োগ টাকাটা সে তুলনা করবে। যদি এটা যে প্রাথমিক বিনিয়োগ যে 10 লক্ষ টাকা সে করেছিল, তার থেকে যদি ভবিষ্যতে নগদ হতে প্রাপ্ত নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বেশি হয়, তাহলে সে বিনিয়োগ করবে, আর যদি কম হয় তাহলে সে বিনিয়োগ করবে না। এক্ষেত্রে মূল কনসেপ্ট হচ্ছে এই যে আমরা যে বিনিয়োগ প্রকল্পগুলো মূল্যায়ন করব, এক্ষেত্রেও কিন্তু আমাদের এই অর্থের সময় মূল্যের ধারণা প্রয়োগ করতে হবে। কারণ ভবিষ্যতে প্রাপ্ত নগদ আন্তঃপ্রবাহগুলোকে বর্তমান মূল্যে এনে তারপর এই প্রকল্পটাকে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, তো এই বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের অর্থের সময় মূল্যটাকে আমাদের এক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয়। তো এই বিনিয়োগ প্রকল্প মূল্যায়নটাকে, দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন যেটা আছে, সেটাকে বলা হয় হচ্ছে মূলধন বাজেটিং। এই মূলধন বাজেটিংটা কিভাবে করা হয়, কিভাবে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করা হয়, এই বিষয়ে বিস্তারিত আমরা মূলধন বাজেটিং যে অধ্যায়টি রয়েছে আমাদের এই প্রথম পত্রে, ওই অধ্যায়টিতে আমরা শিখব।
4 নম্বর গুরুত্বটা কি? প্রবৃদ্ধির হার নির্ধারণ। হ্যাঁ, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি পেলে কত পার্সেন্ট এটা বৃদ্ধি পাচ্ছে, এটা নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু অর্থের সময় মূল্যের একটা গুরুত্ব রয়েছে। হ্যাঁ, মনে করো কোনো একটা কোম্পানি XYZ একটা কোম্পানি গত বছর তার যে বিক্রয়টা ছিল, হ্যাঁ, তা মনে করো এই বছর 2020 সালে বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, ব্যবসাটার প্রবৃদ্ধিটা কতটুকু হয়েছে, এটা নির্ধারণ করার জন্য কিন্তু অর্থের সময় মূল্যটা আমাদের অ্যাপ্লাই করতে হয়। অর্থের সময় মূল্য ধারণার ব্যবহার করে আমরা এই বৃদ্ধির হারটাও নির্ধারণ করতে পারি। তো আশা করি আজকে আমরা যতটুকু আমরা থিওরি পড়লাম, আমাদের বিষয়বস্তুগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু হোমওয়ার্কটা নোট ডাউন করে নিই। এখান থেকে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের, দেখো MCQ দেওয়া আছে। অর্থের সময় মূল্যের নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি? উপাদান হলো কোনটা? সময়, সুদের হার, তারল্য, অর্থের তারল্য। নিচের কোনটি সঠিক? সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কি বলে? ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য, বার্ষিক বৃদ্ধি, অর্থের সময় মূল্য। 3, মুদ্রাস্ফীতির কারণে বৃদ্ধি পায় উৎপাদন খরচ, বিনিয়োগ, কাঁচামালের মূল্য। নিচের কোনটি সঠিক? যখন একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আর একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, তখন তাকে কি বলে? ঋণের ব্যয়, সুযোগ ব্যয়, বার্ষিক বৃদ্ধি, অর্থের সময় মূল্য। অর্থের সময় পছন্দের কারণ: ভোগ, অগ্রাধিকার, অনিশ্চয়তা, বিনিয়োগ সুযোগ না থাকা। নিচের কোনটি সঠিক? আশা করি আমরা আজকে যতটুকু পড়লাম ততটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে নিয়মিত লেখাপড়া করবে, ভালো থাকবে। ধন্যবাদ।